বাংলা এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন। এমন খবরের জবাবে ইরান বলেছে এরকম হামলার শক্ত জবাব দেয়া হবে। বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান কলকাতায় এক পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার পর এখন এক তীব্র বিতর্কের কেন্দ্রে। কট্টর ইসলামপন্থীরা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবি তোলার পর আওয়ামী লীগ এবং সরকারের মধ্যে অস্বস্তি। সমালোচকরা বলছেন, আমার কাছে মনে হয় যে ইসলামিক দলগুলিকে আশকারা দিয়ে দিয়ে এই পর্যায়ে এনেছে যে এখন আওয়ামী লীগের খোদ নিজের ঘরেই সাপ ঢুকেছে। সেই জায়গাটিকে নীতি আওয়ামী লীগ এখন নিজে এর ফল ভোগ করছে সবচেয়ে বেশি। থাকবে এ নিয়ে প্রতিবেদন। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন, শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। শুরুতেই আজকের প্রধান খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন। এরকম এক খবর প্রকাশ পাওয়ার পর ইরান বলেছে এরকম হামলা যদি করা হয় তার শক্ত জবাব দেয়া হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, মিস্টার ট্রাম্প গত সপ্তাহে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কী কী উপায় আছে তা জানতে চেয়েছিলেন। তবে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাকে এরকম হামলা না চালানোর ব্যাপারে বোঝাতে সক্ষম হন বলে এই রিপোর্টে দাবি করা হচ্ছে। বিস্তারিত শুনুন সায়েদা আক্তারের কাছে। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সভায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার এই প্রসঙ্গটি তুলেছিলেন। সেই বৈঠকে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফসের চেয়ারম্যান মার্ক মাইলি। নিউ ইয়র্ক টাইমস বলছে, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রধান পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানোর কী কী উপায় তার সামনে আছে। বৈঠকে উপস্থিত সিনিয়র কর্মকর্তারা তখন এই বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরস্ত করার চেষ্টা করেন যে তার শাসনকালের একেবারে শেষ বেলায় এরকম একটি হামলা একটি বৃহত্তর সামরিক সংঘাতের সূচনা করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান, দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেন। নির্বাচনে বিজয়ী জো বাইডেন ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাবেন বলে বলেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই প্রচেষ্টা বানচাল করতেই এরকম একটি সামরিক অভিযানের কথা বিবেচনা করছিলেন কিনা তা পরিষ্কার নয়। সায়েদ আক্তার। বাংলাদেশের সবচেয়ে নামকরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান ভারতের কলকাতায় এক পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার পর এ নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতায় কালী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের এক ব্যক্তি রামদা হাতে ফেসবুক লাইভ করে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন। এছাড়া অনেকে তাকে অনলাইনে এজন্য তীব্র সমালোচনা করে ব্যক্তিগত আক্রমণ করেন। হত্যার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ব্যক্তিকে পুলিশ আজ বাংলাদেশে আটক করেছে। আজকের এসব ঘটনাবলীর উপর নজর রাখছিলেন সহকর্মী রাকিব হাসনাত। তার কাছে আমি জানতে চেয়েছিলাম, সাকিব আল হাসান যে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে তিনি কি বলেছেন এবং কি জন্য তিনি ক্ষমা চেয়েছেন। সাকিব আল হাসান কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো ধরনের ধর্মীয় কোনো বক্তব্য রাখেননি কিংবা কোনো ধর্মের কে নিয়ে কোনো ধরনের কোনো আলোচনায়ও তিনি যাননি। কিন্তু সাকিব আল হাসান তার বক্তব্যে বলেছেন যে তিনি আসলে অন্য কারণে সেখানে গিয়েছিলেন। স্থানীয় আয়োজকদের সঙ্গে আয়োজকদের একজনের সঙ্গে তার পরিচয় ছিল। পরে তার অনুরোধে তিনি সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন বা এই ধরনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। কিন্তু
শনিবার থেকেই বাংলাদেশের স্বল্প পরিচিত কিছু ওয়েবসাইট এবং নিউজ পোর্টালে এই প্রচারণাটি শুরু হয় যে তিনি সেখানে কালী পূজার উদ্বোধন করতে গিয়েছেন। এবং রবিবার রাত নাগাদ সিলেট অঞ্চলে এক ব্যক্তি তিনি ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে এই একজন মুসলমান হয়ে তার ভাষায় কেন এই পূজা উদ্বোধন করতে গেলেন সে কারণে ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল গালিগালাজ করেন এবং রামদা উঁচিয়ে তাকে হত্যার হুমকি দেন, যেটি তিনি নিজেই লাইভ করেছেন তার ফেসবুক পাতা থেকে। যাই হোক, এই ঘটনাটি ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা হয়। এর জের ধরে সাকিব আল হাসান এরপর তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করেন, সেখানে তিনি এই অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এই ধর্মকেন্দ্রিক যে প্রচারণা, অর্থাৎ তিনি স্পষ্ট করেই বলেন তিনি কালী পূজার উদ্বোধন করতে সেখানে যাননি, তিনি অন্য একটি কাজে গিয়েছিলেন, আয়োজকদের অনুরোধে সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র। কিন্তু তার ভাষায় যে এরপরেও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তিনি একজন গর্বিত মুসলমান নিজেকে মনে করেন, এটি তিনি উল্লেখ করেছেন এবং সে কারণে কেউ যাতে কোনো ধরনের কষ্ট না পান সেজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তো রাকিব, এই যে সাকিব আল হাসান একটি পূজার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই স্বাভাবিক একটা ঘটনা। আমরা যেটা দেখি যে বাংলাদেশে দুর্গা পূজার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেকেই পূজার অনুষ্ঠানে যান, শুভেচ্ছা জানাতে যান। এটা নিয়ে কেন এত হইচই হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশের যেকোনো পূজাতে, বিশেষ করে দুর্গাপূজা বা কালী পূজা, এই ধরনের পূজাগুলোতে বড় বড় রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারা তারা পূজা মণ্ডপে যান, শুভেচ্ছা বিনিময় করেন। এটি একটি প্রচলিত রীতি এবং বাংলাদেশের সংস্কৃতিরই একটি অংশ আসলে। এবং এমনি সাধারণ মানুষও এই পূজা কেন্দ্রিক অনেক অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন, প্রতিবেশী বা হিন্দু সম্প্রদায়ের পরিচিত জনদের শুভেচ্ছা জানিয়ে থাকেন। কিন্তু এখানে শনিবার থেকে যে প্রচারণাটা হচ্ছে সেটি হলো সাকিব আল হাসান একজন মুসলমান হয়ে কেন তিনি এই পূজা মণ্ডপে গেলেন, এইটিকেই নানানভাবে ধর্মকে, অর্থাৎ ইসলাম ধর্ম, মুসলমান, এই ইস্যুগুলোকে নিয়ে একটি বড় ধরনের মানে কি বলে যে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এই গত দুদিনে, অর্থাৎ শুক্রবারের পর থেকে। এবং সে কারণেই অনেকে মনে করছেন যে সাকিব আল হাসান হয়তো নিজেকে নিরাপদ রাখার জন্য, অথবা তিনি হয়তো কোনো কারণে বিচলিত হয়েছেন, কারণ বাংলাদেশে গত কয়েক বছরে এই ধর্মকেন্দ্রিক এই ধরনের অপপ্রচার বলি বা প্রচারণার জের ধরে গণপিটুনি থেকে শুরু করে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। সেখানে একজন ব্যক্তি প্রকাশ্যে রামদা নিয়ে ফেসবুক লাইভ করে তাকে হত্যার হুমকি দিচ্ছে, হয়তো তিনি এই ঘটনা কিছুটা বিচলিতও হয়েছেন, এটিও অনেকে মনে করছেন। আবার অনেকে মনে করছেন না, বাংলাদেশে এখন ধর্মকেন্দ্রিক যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এখানে এখন ধর্ম নিয়ে কথা বলাটা অনেকে বিপজ্জনক বলে মনে করেন। সেই বাস্তবতা থেকে হয়তো সাকিব নিজেকে নিরাপদে রাখতে এই ক্ষমা চাওয়ার পন্থাই বেছে নিয়েছেন। তো তিনি যে এই কাজটি করলেন, এটা নিয়ে তার ভক্তদের দিক থেকে কিরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? স্পষ্টতই দু ধরনের প্রতিক্রিয়া হয়। সেটি হলো, অনেকেই বলছেন যে ঠিক আছে, সাকিব আল হাসান ক্ষমা চেয়েছে, এখন বিষয়টি শেষ হয়ে গেল। কিন্তু আরো একটি পক্ষ তারাও তার ভক্ত কিংবা তার প্রশংসাই করছেন, করে এটিও বলছেন যে সাকিব আল হাসান এই ধরনের হুমকির প্রেক্ষাপটে ক্ষমা চেয়ে মূলত ধর্মীয় যে উস্কানি বলি, উগ্রতা বলি, সেটিকে আর একটু উস্কে দিয়ে আর একটু সুযোগ তৈরি করে দিলেন কিনা। এবং অনেকে এমন প্রশ্ন তুলছেন যে যে ধর্মীয় যে অন্ধকার গোষ্ঠীগুলি, তাদের ভাষায় যারা এগুলো নিয়ে সবসময় একটি এরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন, ফেসবুকে অনেকেই লিখেছেন যে সাকিব আল হাসানের এই ক্ষমা তাদের জন্য কোনো সুবিধা দিল কিনা। আবার কেউ কেউ বলেছেন যে সাকিব আল হাসান যে ধরনের ব্যক্তিত্ব, তাতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিকে বিবেচনায় নিয়ে তার ব্যক্তিত্বের সঙ্গে যায় এমন ভাবেই তিনি কথাগুলো উপস্থাপন করতে পারতেন। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের কথায় বা হুমকিতে তিনি এইভাবে ক্ষমা চাওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। আবার কেউ কেউ বলছেন যে না, বাংলাদেশে ধর্ম নিয়ে কথা বলাটা এখন খুবই বিপজ্জনক একটি কাজ বলে অনেকে মনে করেন। সে কারণে নিজেকে নিরাপদ রাখতেই সাকিব আল হাসান আগ বাড়িয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন, যাতে করে এই ঝামেলাটা আর বেশিদূর না গড়ায়। এটিও তার ভক্তদের অনেকে মনে করছেন। বলছিলেন ঢাকা থেকে বিবিসির রাকিব হাসনান। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ বন্ধের জন্য ইসলামপন্থী কয়েকটি দল যে দাবি তুলেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে বলে স্বীকার করছে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, সরকার এই বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, ধর্মভিত্তিক বিভিন্ন দল বা সংগঠনের সঙ্গে আওয়ামী লীগ সমঝোতার রাজনীতির যে কৌশল নিয়েছিল, দলটিকে এখন তারই মূল্য দিতে হচ্ছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল।
ঢাকার দক্ষিণে ধোলাইপাড় মোড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু এর বিরুদ্ধে ইসলামপন্থী কয়েকটি দল কয়েকদিন আগে ওই এলাকায় সমাবেশ করেছে। এই দলগুলো শেখ মুজিবের ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে এর নির্মাণ বন্ধ না করা হলে আরও কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে যদিও আওয়ামী লীগের সমমনা কিছু সংগঠন বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে, আওয়ামী লীগের দু একজন নেতা নিজেদের মতো করে বক্তব্য তুলে ধরেছেন, কিন্তু সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আজ সাংবাদিকদের প্রশ্নের মুখেও দলটির সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক ছিলেন। তিনি শুধু এটুকুই বলেছেন, বিষয়টা সরকার পর্যবেক্ষণ করছে। দলটির ঘনিষ্ঠদের অনেকেই মনে করেন, শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে আঘাত আসার পরও আওয়ামী লীগ যে সতর্ক অবস্থান নিয়েছে সেটা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা বলেছেন, সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে সেটা তারা আশা করেন। বঙ্গবন্ধু কিন্তু প্রবল বিক্ষুব্ধ স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েই ধর্মনিরপেক্ষতার বিষয়টিকে এনেছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিষয়টিকে এনেছিলেন। এখন আজকে যদি আমরা যারা অগ্রসর মানবতার কথা বলি, নারী ক্ষমতার কথা বলি, তারা যদি পিছিয়ে যান, সেটি নিশ্চয়ই আমাদের জন্য আমাদেরকে নানা প্রশ্নের জন্ম দেয় বলেই আমি মনে করি। বিশ্লেষকদের অনেকে আবার পরিস্থিতিটাকে আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর বা বিব্রতকর বলে মনে করছেন। তারা বলেছেন, হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগের সখ্যতা এবং ধর্মভিত্তিক দল বা বিভিন্ন সংগঠনের সাথে সমঝোতা করে চলা, এই সুযোগ নিয়ে তারা এখন আওয়ামী লীগেরই স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন, পরিস্থিতির দায় আওয়ামী লীগের উপরই বর্তায়। আমার কাছে মনে হয় যে ইসলামিক দলগুলিকে আশকারা দিয়ে দিয়ে এই পর্যায়ে এনেছে যে এখন আওয়ামী লীগের খোদ নিজের ঘরেই সাপ ঢুকেছে। আওয়ামী লীগ এতদিন যে কারণে আশকারা দিয়েছে সেটি হলো ভোট এবং যে ধর্মকে ব্যবহার করার মধ্যে দিয়ে নীতিতে শক্ত অবস্থান করে রাখা রাজনীতিতে, সেই জায়গাটিকে নীতিতে আওয়ামী লীগ এখন নিজে এর ফল ভোগ করছে সবচেয়ে বেশি। কারণ আওয়ামী লীগের এখন অবস্থা হয়ে গেছে যে এখন না পারছে এটাকে হজম করতে, না পারছে বমি করে ফেলতে। বিশ্লেষকরা এটাও বলেছেন, বাংলাদেশে ভাস্কর্যের বিরোধিতা করা নতুন বিষয় নয়। ৩ বছর আগেও ২০১৭ সালে সুপ্রিম কোর্ট চত্বরে গ্রিক দেবীর আদলে যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে সেই ভাস্কর্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইসলামপন্থী যে দলগুলো ভাস্কর্যের বিরোধিতা করছে তার মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ইসলামী শরিয়ার বিরুদ্ধে কিছু করবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই তারা এখন মনে করিয়ে দিয়েছেন। যেহেতু ইসলাম শরিয়াত এটাকে সমর্থন করে না, সেই হিসাবেই আমরা এটাকে প্রতিবাদ করছি। আর সাথে সাথে আমরা বলছিলাম, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার যে ভূমিকা, এ ব্যাপারে তার জন্য দোয়া এবং তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ ৯৯ নাম খচিত একটা সুন্দর যদি মিনার বা ওই ধরনের একটা স্মৃতি তৈরি করা যায়, তাহলে এর মাধ্যমে তার রুহের উপরে সব পৌঁছতে থাকবে। আর আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ইশতেহার যে প্রকাশ করছিল, সেখানে সে কিন্তু একটা কথা বলছিল যে শরিয়া বিরোধী কোনো আইন সে পাশ করবে না এবং শরিয়া বিরোধী কোনো পদক্ষেপ সে গ্রহণ করবে না। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের অনেকে মনে করেন, সরকার এবং দলের পক্ষ থেকে বিষয়টাতে শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, তাদের দলের উচ্চ পর্যায়েও বিষয়টি আলোচনা হয়েছে। তিনি দাবি করেছেন, বিষয়টি তাদেরকে অস্বস্তিতে ফেলেনি। সকল ধর্মকে আমরা সমান সম্মান করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিচার করার কোনো সুযোগ নাই। এটা একটা শৈল্পিক দিক, শিল্প হিসাবে নেই। আমরা মনে করি না যে আমরা সরকার কোনো বিব্রত বোধ করছে। এটা কেউ যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা করে থাকে, প্রচার করে বা ধর্মের দৃষ্টিকোণ থেকে অপব্যাখ্যা দেয়, সেটা সঠিক হবে। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বলেছেন, তারা মনে করছেন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে। ঢাকা থেকে কাদির কল্লোল। লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ একই প্ল্যাটফর্মে মিলিত হয়েছেন। রাশিয়ার উদ্যোগে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল মঞ্চে দুই নেতাই আজ ভাষণ দিচ্ছেন এবং চলতি মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের দেখা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন শুনবেন এই অনুষ্ঠানেই একটু পরে। তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইথিওপিয়ার টিগ্রে প্রদেশে 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধের পরিণতিতে পূর্ণমাত্রায় মানবিক সংকট তৈরি হচ্ছে। সংস্থার একজন মুখপাত্র বলছেন, সহিংসতা থেকে বাঁচতে প্রতিদিন গড়ে 4000 মানুষ প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে ত্রাণ দেওয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত। থাইল্যান্ডের পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক চলার সময় বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজতন্ত্র এবং সেনা সমর্থিত সরকারের সংস্কারের দাবিতে বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। পরপরই রাজতন্ত্র বিরোধী এবং রাজতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংস্কারের দাবিতে কয়েক মাস ধরে চলা আন্দোলনের পটভূমিতে থাই পার্লামেন্টে সংবিধান সংস্কারের একটি প্রস্তাব আনা হয়, যা নিয়ে বিতর্ক চলছে। পাকিস্তানে ফরাসি একটি ব্যঙ্গ সাময়িকীতে ইসলামের নবীর কার্টুন ছাপা নিয়ে তাদের বিক্ষোভ বন্ধ করতে রাজি হয়েছে ইসলামপন্থী একটি দল। তারা বলছে, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। ওই দলের একজন মুখপাত্র বলছেন, ফরাসি পণ্য বর্জন এবং ইসলামাবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাকিস্তানের সরকার অবশ্য এই ধরনের মীমাংসা নিয়ে কোনো কথা বলেনি। সৌদি আরবের শিক্ষামন্ত্রী বলছেন, ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তার স্বাধীনতা এবং সহিষ্ণুতাকে উৎসাহ দিতে স্কুল পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। ডক্টর হামাদ বিন মোহাম্মদ আল শেখ বলছেন, নতুন শিক্ষাক্রমের ফলে পরিবেশ, স্থান, কাল ভেদে শিক্ষার্থীরা তাদের করণীয় ঠিক করার ক্ষেত্রে আরও দক্ষতা দেখাতে পারবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত কয়েক বছর ধরে সৌদি সমাজে রক্ষণশীলতার প্রভাব কমাতে নানান রকম সংস্কার চলছে। জার্মানির পুলিশ বার্লিনে এক বিরাট অভিযান চালিয়ে একটি জাদুঘর থেকে অমূল্য কিছু সম্পদ চুরির ঘটনায় জড়িত 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে অংশ নেয় 1600-এর বেশি পুলিশ এবং তারা একই সঙ্গে 18টি স্থানে অভিযান চালায়। গত বছর ড্রেসডেনের এক জাদুঘর থেকে চুরি যাওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ইউরোপের অতীতের গন্ধ সৃষ্টি এবং তা সংরক্ষণের এক প্রকল্প আজ শুরু হয়েছে। লোকজন যাতে এই গন্ধ শুঁকে অতীতে ফিরে যেতে পারেন, সেটাই এই প্রকল্পের লক্ষ্য। ইউরোপে 16 শতক থেকে 20 শতক পর্যন্ত নানা রকমের গন্ধ বিভিন্ন সাহিত্যের বর্ণনা থেকে খুঁজে বের করা হবে। এরপর জার্মানি ও ইংল্যান্ডের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এসব গন্ধ তৈরি করা হবে। এরকম কিছু গন্ধের মধ্যে থাকবে ফরাসি সাম্রাজ্ঞী মারি আন্তোয়ানেতের সুগন্ধি এবং শিল্প বিপ্লবের সময় কারখানার বাতাসের ধাতব গন্ধ। লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত এই সংখ্যা 13 ভাগ ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ঢেউ সামাল দিতে হলে টেস্টের সংখ্যা ব্যাপক হারে বাড়াতে হবে, কমাতে হবে টেস্ট করাতে যাওয়া রোগীদের ভোগান্তিও। এ নিয়ে শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদন। রাজধানীর ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা রায়হান উদ্দিন রাসেল সম্প্রতি 2 দিন জ্বরে ভোগার পর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য অধিদপ্তরে নমুনা টেস্ট করার জন্য পাঠান তিনি। মিস্টার উদ্দিন জানান, 72 ঘন্টার মধ্যে ফলাফল দেওয়ার নিয়ম থাকলেও সেটি না পেয়ে হটলাইনে ফোন করে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজে পজিটিভ হওয়ার কথা জানতে পারেন তিনি, যা ভোগান্তিকর ছিল বলে অভিযোগ করেন রায়হান উদ্দিন রাসেল। হেল্পলাইনে আমি আগে ফোন করেছিলাম একদিন যে আমার রেজাল্টটা 72 ঘন্টার ভিতর রেজাল্ট চলে আসার কথা, কিন্তু 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পর রেজাল্ট না আসাতে আমাকে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছিল এবং বলেছিল যে রেজাল্ট আপলোড করার পর আপনার মোবাইলে একটা SMS যাবে, কিন্তু আমি এই ধরনের কোনো SMS পাইনি। গতকাল রাতে 12টার পরে কৌতূহলবশত আমি মোবাইল নাম্বারটা টাইপ করে ইন্টার চাপাতে আমার রেজাল্টটা পজিটিভ শো করে। আমাদের দেশে করোনা সাসপেক্ট হয়েছে মোটামুটি 9 মাস হয়ে গেছে। এই 9 মাসের মধ্যে কর্তৃপক্ষ কি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যাতে করোনা পজিটিভ রোগীরা অন্তত সরাসরি জানতে পারবে যে হ্যাঁ আপনি করোনা পজিটিভ, আপনাকে আইসোলেশনে যেতে হবে বা হসপিটালে যেতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মাসে দৈনিক টেস্টের সংখ্যা তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতিদিন গড়ে 15,000-এর বেশি টেস্ট করানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ঢেউ সামাল দিতে হলে টেস্ট বাড়ানোর কোনো বিকল্প নেই, আর এক্ষেত্রে PCR টেস্টের পাশাপাশি র্যাপিড টেস্টিং চালু করা জরুরি। তারা বলছেন, র্যাপিড টেস্টের মাধ্যমে একদিকে যেমন স্বল্প সময়ে ফলাফল দেয়া যায়, ঠিক তেমনি এই ফলাফলের ভিত্তিতে কন্ট্যাক্ট ট্রেসিংটাও দ্রুত এবং ফলপ্রসূভাবে করা সম্ভব হয়। সেই সাথে টেস্ট করতে আসা রোগীদের ভোগান্তিও কমাতে হবে। এসব পদক্ষেপ একসাথে নেওয়া গেলে দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ। টেস্ট প্রচুর বাড়ানো উচিত। উই আর মিসিং লট অফ কেসেস।
আমরা যদি এই কেসগুলো মিস না করতাম তাহলে হয়তো তারা সংক্রমণটা ঘটানোর সুযোগটা পেত। আমরা খুবই রিকমেন্ড করছি অ্যান্টিজেন বেসড র্যাপিড টেস্ট চালু করার জন্য। একটা হলো এটা দ্রুত রেজাল্ট দেওয়া যাবে, আর পিসিআর যেটা এখন হচ্ছে এখনো 3-4 দিন লেগে যাচ্ছে। তো সেই জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা দ্রুত চালু করা উচিত এবং পাশাপাশি ট্রেসিংটা, এই দুটো যদি হয় তাহলে আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে সহায়ক হবে। মিস্টার আহমেদ বলছেন, দ্বিতীয় ঢেউ সামাল দিতে হলে আগেরবার যেসব ত্রুটি ছিল সেগুলো দ্বিতীয়বার করার কোনো সুযোগ থাকবে না। তার মধ্যে রয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং জোরদার করা, আইসোলেশন এবং কোয়ারেন্টিনের শর্ত সঠিকভাবে মেনে চলা, আর এর জন্য টেস্ট এবং শনাক্ত করাটা জরুরি। বর্তমানে সারা দেশে 116টি ল্যাবে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সরকার বলছে দ্বিতীয় ঢেউ সামাল দিতে টেস্টের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া অ্যান্টিজেন টেস্ট চালু করার বিষয়েও সরকারের চিন্তা রয়েছে, তবে এগুলো কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, বলছিলেন আইইডিসিআর এর পরিচালক ডক্টর তাহমিনা শিরিন। সরকার প্রস্তুতি নিচ্ছেন আরো বাড়ানো, কিংবা এর মধ্যে তো 100-র উপরে, এখন 110টার উপরে 12-13টার মতো ল্যাবে অলরেডি পিসিআর মেশিন আছে। তারপরে অ্যান্টিজেন টেস্টিং এর চলে আসবে আশা করা যাচ্ছে। কতটা বাড়তে পারে এটা বলা যায় না, কতটা কেনা হবে সেটার উপর ডিপেন্ড করে, তবে কিছুটা বাড়বে। যেখানে পিসিআর মেশিন নেই সেখানে হবে, যেখানে পজিটিভিটি বেশি সেখানে করা যাবে, সিমটম নিয়ে যদি পেশেন্ট আছে তাদের মধ্যে করা যাবে, এখানে কিছুটা সুবিধা আশা করা যায়। সরকারি হিসেবে এ পর্যন্ত বাংলাদেশে 25,72,000-এর বেশি মানুষের করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি সপ্তাহে 155 জনের নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ঢাকায় টেস্টের হার সবচেয়ে বেশি। ঢাকা থেকে মুন্নি আক্তার। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় সন্ধে 7টায় প্রবাহ প্রচারিত হয় শর্টওয়েভে 95109900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতে রাত 10টায় প্রচারিত পরিক্রমা শোনা যায় 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ একই প্ল্যাটফর্মে মিলিত হচ্ছেন। রাশিয়ার উদ্যোগে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল মঞ্চে দুই নেতায় আজ ভাষণ দিচ্ছেন এবং চলতি মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের দেখা হচ্ছে। ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ নিরসনে ব্রিক্সের প্ল্যাটফর্ম খুব একটা ভূমিকা রাখতে পারবে বলে পর্যবেক্ষকরা অবশ্য মনে করছেন না, কিন্তু মিস্টার মোদি এবং মিস্টার শির এই ঘন ঘন সাক্ষাৎকে তারা একটা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী রায়হান মাসুদের কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নানা বিষয় নিয়ে হাজির হয়েছি আমি রায়হান মাসুদ, এবং আমার সাথে আছেন আমি আবুল কালাম আজাদ। আজাদ, আজ দিনভর যেসব বিষয় নিয়ে আলোচনা ছিল তার মধ্যে এখনও সাকিব আল হাসান রয়েছেন সবার উপরে। সাকিব আল হাসানকে নিয়ে আজ বিবিসি বাংলার পাতায়ও দুটো স্টোরি আছে। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ফেসবুকে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি ও গালিগালাজ সম্বলিত একটি ভিডিও গতকালই ভাইরাল হয়। এ নিয়ে নানা মন্তব্য এসেছে ফেসবুকে। সাইফুল ইসলাম সাইফ বলছেন, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং ক্ষমা মানুষকে মহৎ করে। প্রিন্স পারভেজ আক্তার, মানুষ যখন ক্ষমতার শীর্ষে পৌঁছে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। জীবন কৃষ্ণা বলছেন, যে কাজের ভার বহন করতে পারবেন না সেই কাজ করতে যান কেন। মাসুদ রানা খান বলছেন, সাকিব আল হাসান ভুল করেছেন এবং ক্ষমাও চেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই তাকে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তিনি একজন নাম্বার 1 অলরাউন্ডার ক্রিকেটার।
সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই ভালো করে ভাবতে হবে। আরেকটি বিষয় বেশ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের নতুন ফুটবল বিস্ময়ে রাইয়ান আব্দুল্লাহ, মিলেছে খুদে মেসির খেতাব, ট্রায়ালে নিতে চায় ম্যানচেস্টার সিটি। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের করা এই প্রতিবেদনে বেশ সাড়া পাওয়া গেছে, বেশ প্রশংসাসূচক মন্তব্যই পাওয়া গেছে। তানভীর শেহজাদ বলছেন, প্রতিভা বিকশিত হয় ছোটবেলায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রতিভাও হারিয়ে যায়, তাই সবসময় লক্ষ্যবস্তু স্থির রেখে আগাতে হবে। শুভকামনা রইল। ইমরান হোসেন রানা বলছেন, তার মতো আরও অনেক প্রতিভাবান ফুটবলার গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। রায়হান রাফায়েল নামে একজন বলছেন যে বাফুফের উচিত পরিচর্যা করা, অদূর ভবিষ্যতে একটা সম্পদ পেতে যাচ্ছে বাংলাদেশ। নিজামুদ্দিন সর্দার বলছেন, একদিন হারিয়ে যাবে এই মেসি, মনে রাখবে না বাংলাদেশ। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জুনিয়রদের দলেও খেলা প্লেয়ার আছে, তারা খুবই সুনাম অর্জন করেছিল সেই খেলায়, আজ তারা হারিয়ে যাওয়ার পথে। আর জান্নাতুল মিনাল বলছেন, বাইরের দেশে গেলেই এদের ভবিষ্যৎ ভালো হবে, এদেশে থাকলে টাকা ছাড়া চান্স দিবে না। ওদিকে সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরও কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ছিল আলোচনায়। সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে সকাল 11:02 থেকে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ও প্রশ্ন তুলেছেন। শিউলি হক লিখেছেন, দেশে একের পর এক আগুন লাগার কোনো বিচার দ্রুত হয় না বলে এসব ঘটনা বারবার হচ্ছে। জাকারিয়া নুরুল হক বলছেন, বাংলাদেশের ফায়ার সার্ভিসের উচিত আরও উন্নতি করা, আরও প্রশিক্ষণ নেওয়া। বাংলাদেশে আজ আরও একটি বিষয় নিয়ে হয়েছে আলোচনা। গত 2 মাসে সর্বোচ্চ পরিমাণ মানুষ মারা গেছেন আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। উদ্বেগ আছে নানা মন্তব্যে। আরিফ হোসেন বলছেন, কে কি করলো, কে কি করবে, এসব না ভেবে নিজের সচেতনতার দিকে লক্ষ্য রাখতে হবে। সচেতনতা থেকেই বলতে পারি আমরা প্রস্তুত দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার। নোমান মুবারক বলছেন, অথচ মানুষ আছে সাকিব ইস্যু নিয়ে। কোভিড-19 ভাইরাসে আক্রান্ত সংখ্যা যে হু হু করে বাড়ছে, ওদিকে কারো খেয়াল নাই। কিভাবে পরিবারের লোকজনগুলোকে বাঁচাবে ভাইরাস থেকে, সেই চিন্তাও নেই মোটে। আহমেদ শাকির লিখেছেন, দেশ থেকে করোনা নির্মূল হয়নি, অনুগ্রহ করে মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে অনেক পরিবারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। অনেকের আপনজন বিদায় নিয়েছেন চিরতরে, তাই অনুগ্রহ করে সচেতন হন নিজেদের জীবন ও আর্থিক সুরক্ষার জন্য। রায়হান, এদিকে আরেকটি খবর আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ফেসবুক পোস্টে জানিয়েছে, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটার অঙ্গ প্রতিষ্ঠান টাইটান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর সম্বলিত একটি বিশেষ সংস্করণ হাতঘড়ি উন্মোচিত করেছে। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি নিয়েও হয়েছে সোশ্যাল মিডিয়া আলোচনা। সুশান্ত কুমার রায় বলছেন, বিষয়টিকে আমি ভালোভাবেই দেখছি। আমি অত্যন্ত গর্বিত যে জাতির জনকের ছবি ও স্বাক্ষরসহ ঘড়ি উন্মোচিত করায়। আসলে এই ঘড়ি যদি বাজারে বিক্রি হয় এবং দাম সাধ্যমতো হয়। তুষার ওবায়দুল হক লিখেছেন, বিজনেস ছাড়া আর কিছু দেখছি না এখানে। কায়ুম তারিম নামে একজন বলছেন, এটা টাইটানের একটি বিজনেস পলিসি। বাংলাদেশের অনেক রাজনীতিবিদ দলের কাছে নিজেকে প্রমাণের জন্য ও অন্যকে দেখানোর জন্য এই ঘড়িটি কিনবে, যেটা টাইটানের বিক্রয় বৃদ্ধি করবে। এর বাইরে আপাতত কিছুই দেখছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা বিষয় নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শুনছিলেন সহকর্মী ফয়সল তিতুমির এবং আবুল কালাম আজাদের কাছে। অধিবেশন শেষ করার আগে আজকের প্রধান খবরগুলো আরও একবার। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR বলছে, ইথিওপিয়ার টিগ্রে প্রদেশে 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধের পরিণতিতে পূর্ণ মাত্রায় মানবিক সংকট তৈরি হচ্ছে। সংস্থার একজন মুখপাত্র বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে প্রতিদিন গড়ে 4000 মানুষ প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে ত্রাণ দেওয়ার জন্য UNHCR প্রস্তুত। থাইল্যান্ডের পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক চলার সময় বাইরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজতন্ত্র এবং সেনা সমর্থিত সরকারের সংস্কারের দাবিতে বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন। এমন এক খবরের পর ইরান বলেছে, এরকম হামলার শক্ত জবাব দেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, মিস্টার ট্রাম্প গত সপ্তাহে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কী কী উপায় আছে তা জানতে চেয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে নামকরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান ভারতের কলকাতায় এক পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য
ক্ষমা চাওয়ার পর এ নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতায় কালী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের এক ব্যক্তি রামদা হাতে ফেসবুক লাইভ করে তাকে হত্যার হুমকি দেন। পরে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতে বাংলাদেশ সময় 10:30 ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।